আচ্ছা, এরকম হয় না অনেক সময় যে কোনো একজন মানে মহিলা, মানে কোনো অপরিচিত বা পরিচিত মহিলার ছবি দিয়ে একটা ফেক প্রোফাইল করে, তাহলে সেই ক্ষেত্রে যেই মহিলার নামে করা হয়েছে, অনেক সময় হয় না যে মানে হয়তো মানে ছেলেটির বোন বা ছেলেটির কোনো বান্ধবী তাকে অপদস্থ করার জন্য তার নাম দিয়ে ফেক প্রোফাইল খুলে নানা রকম আজে বাজে কথা বলতে কিছু করতে, তাহলে সেই যে মহিলাটি, যিনি আসল মহিলাটি, তিনি কি তাহলে এই মহিলাটির বিরুদ্ধে ডিফামেশনের মামলা করতে পারেন? একদম পারেন, অবশ্যই পারেন। ডিফেমেশনের মামলা ডেফিনেটলি করা যায়, কারণ সেখানে তাকে দেখতে হবে যে তার যে ফেম সেটা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটাকে কিন্তু প্রমাণ করতে হবে। ডিফেমেশনের ক্ষেত্রে একটা বিষয় যেটা দর্শক সাধারণের জানার প্রয়োজন, সেটা হচ্ছে অনেকে বলেন যে আমরা ডিফেমেশনের জন্য পুলিশের কাছে একটা দরখাস্ত করব, পুলিশের কাছে আমরা এফআইআর ফাইল করব। প্রথম কথা আমাদের এটা মনে রাখতে হবে যে ডিফেমেশন পুরনো আইন বা নতুন আইন কোনোটার ক্ষেত্রেই কিন্তু সেটা কগনিজেবল অফেন্স নয়। কগনিজেবল অফেন্স মানে হচ্ছে যে অফেন্সগুলো কেবলমাত্র পুলিশ এফআইআর ড্র করতে পারেন সেগুলোকে বলা হয় কগনিজেবল অফেন্স। এক্ষেত্রে কিন্তু সেটা কগনিজেবল অফেন্স হিসেবে গ্রাহ্য হবে না। যদি সেটা কমপ্লেন করতে হয় ডাইরেক্ট ম্যাজিস্ট্রেটের কাছে দরখাস্ত দিয়ে এই মামলা ফাইল করা যেতে পারে। আচ্ছা, এরকম যদি হয় যে কোই স্ত্রী, মানে কোনো পুরুষের স্ত্রী মানে এরকম ফেক প্রোফাইল ব্যবহার করে অন্যান্য পুরুষদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে, এবং সেটা জানা গেল, মানে হানি ট্র্যাপ বলে যেটাকে, বা ফাইন্যান্সিয়াল স্ক্যাম, তাহলে সেটা কি শুধু পারিবারিক বিবাদ হিসেবে থাকে যাবে, নাকি একেবারে পুরোপুরি ক্রিমিনাল অফেন্স হিসেবে গণ্য হবে? না, এটা প্রথম কথা হচ্ছে যে আমাদের এই বিষয়টা বুঝতে হবে যে ক্রিয়েটিং আ ফেক প্রোফাইল অ্যান্ড ইউজিং অফ দ্যাট ফেক প্রোফাইল, এই দুটোর মধ্যে কিন্তু একটা বেসিক ডিফারেন্স আছে। ক্রিয়েশন অফ দ্য ফেক প্রোফাইল হচ্ছে সেটা আমাদের সেকশন 66C এর মধ্যে আসবে। তার কারণ হচ্ছে কি, যে সেখানে আমাদের কোনো না কোনোভাবে যার প্রোফাইলটা ফেক হলো বা যার ছবিটা আমি নিয়ে করলাম তার আইডেন্টিটিটা আমি চুরি করলাম, তাহলে এটা আসবে হচ্ছে স্পেসিফিক্যালি আইডেন্টিটি থেফট হিসেবে। কিন্তু সেকশন 66D যেটা বলছে সেটা হচ্ছে যে ফেক প্রোফাইল তৈরির মাধ্যমে যদি কোনো প্রতারণা করা হয়, মানে যদি কোনো ইম্পারসোনেট করে তাকে প্রতারণা করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেকশন 66D-তে, এবং সেক্ষেত্রে দুটো ক্ষেত্রেই আমরা দেখি যে 3 বছর পর্যন্ত কারাদণ্ডের ব্যবস্থা রয়েছে এবং 1 লক্ষ টাকা পর্যন্ত ফাইন করা হয় অথবা বোধ। আচ্ছা, আরেকটা পুরুষ মানুষ খুব জানতে যেটা আগ্রহী হন, যে স্ত্রী যদি এরকম কোনো সাইবার অপরাধে দোষী সাব্যস্ত হন, তাহলে কি সেটা ডিভোর্সের সময় অ্যালিমনি বা মেনটেনেন্স দাবি করার ক্ষেত্রে মানে তিনি কি সেই অধিকারটা হারাবেন? না, এটা কিন্তু অ্যালিমনি বা মেনটেনেন্স লয়ে কোনোভাবেই কিন্তু এটা বার্ড নয় যে আমি কোনো কারণে একটা সাইবার প্রতারণা বা সাইবার অপরাধে আমি সেখানে যুক্ত এবং সেখানে আমি দোষী সাব্যস্ত হলাম, মানে শুধু অভিযুক্ত হলে হবে না, আমাকে সেখানে কনভিক্টেড হতে হবে। আমি কনভিক্টেড হলেও সেক্ষেত্রে কিন্তু তার অ্যালিমনি বা মেনটেনেন্স পাওয়ার জন্য এটা কোনোভাবে বার্ড হবে না। সে মেনটেনেন্স লয় মেনটেনেন্স ক্লেম করবেন, যদি তিনি এলিজিবল হয় মেনটেনেন্স পাওয়ার জন্য তিনি অবশ্যই মেনটেনেন্স পাবেন। আর সন্তানের কাস্টাডির ক্ষেত্রেও যে মায়ের এ ধরনের অনৈতিক চ্যাট বা সাইবার ক্রাইম, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সুপ্রিম কোর্ট বা অন্যান্য কোর্টগুলো বহুবার এটা বলেছেন যে চাইল্ডস বেনিফিট ইজ অফ প্যারামাউন্ট ইম্পর্টেন্স। ফলে সেখানে বাচ্চার বেনিফিট এটা যদি দেখতে হবে, যদি দেখা গেল যে কোনো মহিলা তিনি এমন কিছু কাজের সঙ্গে লিপ্ত যেটাতে তার বাচ্চার পরবর্তীকালে জীবন বা তার কোনো রকম ক্ষতি হতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোর্ট এটা ডিসাইড করতে পারে যে আমরা বাচ্চার কাস্টাডি তাকে দেব না। এটা পুরোপুরি বিচার্য বিষয়।